গণভোটে যেহেতু হ্যাঁ জিতেছে, তাহলে নিম্নকক্ষের পাশাপাশি গঠিত হবে উচ্চকক্ষ। এই উচ্চকক্ষটা আসলে কি, বা পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থাটা আসলে কেমন, আসুন সে বিষয়ে আলোচনা করা যাক। এর উদ্দেশ্য হলো নিম্নকক্ষ থেকে পাশ হওয়া বিলগুলোকে উচ্চকক্ষে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা। এর কারণে তড়িঘড়ি করে জনস্বার্থ বিরোধী কোনো আইন পাশ করতে পারবে না। প্রশ্ন হলো উচ্চকক্ষ গঠন হবে কিভাবে? প্রথমেই ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা 180 কর্মদিবসের মধ্যে এই সংক্রান্ত সংবিধানে সংশোধনী আনবেন। এরপর পরই পিআর পদ্ধতিতে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী 100 সদস্য নিয়ে গঠিত হবে উচ্চকক্ষ। সহজ করে বলি, নির্বাচনে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষে তাদের প্রার্থী নির্বাচিত হবে। ধরুন এ দল পেল মোট ভোটের 40%। যেহেতু উচ্চকক্ষে দলগুলোর জন্য নির্ধারিত আসন সংখ্যা 100টি, তাহলে এ দল 100 আসনে 40% অর্থাৎ 40টি আসন পাবে। একইভাবে বি দল 30% ভোট পেলে তারা উচ্চকক্ষে পাবে 30টি আসন। এভাবে বন্টন করা হবে উচ্চকক্ষের আসন সংখ্যা। উচ্চকক্ষে যেহেতু আসন সংখ্যা 100টি, সেহেতু কোনো রাজনৈতিক দল যদি 1% ভোটও পায়, তাহলে তারাও উচ্চকক্ষে একটি আসন পাবে। সেক্ষেত্রে তারা নিম্নকক্ষে কোনো আসন না পেলেও প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন পাবে। সাংবিধানিক সংশোধনী বা গুরুত্বপূর্ণ আইনের উচ্চকক্ষে বিশেষ ক্ষমতা থাকবে। যদিও উচ্চকক্ষ সরকারের উপর অনাস্থা আনতে পারবে না, তবে তারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং প্রশ্ন উত্থাপন করতে পারবে। তারা উচ্চকক্ষে আঞ্চলিক প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় রাজনীতির প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরতে পারবে। কোনো বিলে দুই পক্ষের মতবিরোধ তৈরি হলে আলোচনার মাধ্যমে সেটি সমাধান করার ব্যবস্থা রয়েছে। তবে বিশ্লেষকরা এই ব্যবস্থার কিছু চ্যালেঞ্জও তুলে ধরেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের জন্য প্রশাসনিক কাঠামো এবং 100 জন নতুন সদস্যের বেতন ভাতার জন্য রাষ্ট্রের উপর আলাদা একটা চাপ পড়বে। দুই পক্ষের পর্যালোচনার কারণে দ্রুত কোনো আইন পাশ করার পদ্ধতি ব্যাহত হতে পারে। তবে সংস্কার কমিশনের মধ্যে এই ব্যবস্থা জাতীয় রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখবে এবং কোনো একক দলের স্বেচ্ছাচারিতার সুযোগ বন্ধ করবে।